আসসালামু আলাইকুম। রাত ১০টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি বিথি। দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের সম্পদ নিলামে বিক্রি করা দরকার, বদলি শাস্তি হতে পারে না, আব্দুল মোমেন। আয় বহির্ভূত বিপুল সম্পদ, কর্মকর্তা ফয়সালের শাস্তি, বগুড়ায় বদলি। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবি সাবেক ১৬৬ আমলার। এইচএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত প্রায় ১০,০০০। সারা দেশে বৃষ্টি নিয়ে দুঃসংবাদ আবহাওয়া অফিসের। জামিনে মুক্ত হলেন বিএনপি নেতা চাঁদ, অংশ নেন স্ত্রীর জানাজায়। সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা। ১০৯ বারের মতো পেছালো সাগর রুনি হত্যা মামলার প্রতিবেদন। মালয়েশিয়ায় কর্মী প্রেরণ, অর্থ লুটে জড়িতদের বিরুদ্ধে কি ব্যবস্থা জানতে চান হাইকোর্ট। এবং সৌদি নাগরিকদের লেবানন ত্যাগ করার আহ্বান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দুর্নীতিতে অভিযুক্ত ব্যক্তির সম্পদের সঠিক হিসাব বের করে তাদের সকল সম্পদ নিলামে বিক্রি করে দেওয়া দরকার বলে জানিয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। রোববার মন্ত্রী তার ভেরিফাইড ফেসবুক পেজে এমন মন্তব্য করেন। আব্দুল মোমেন লিখেছেন, দুর্নীতির অভিযোগে অভিযুক্তদের এক দপ্তর থেকে আরেক দপ্তরে বদলি কোনো কার্যকরী শাস্তি হতে পারে না, বরং দুর্নীতিতে অভিযুক্ত ব্যক্তির সম্পদের সঠিক হিসাব বের করতে হবে এবং তার সকল সম্পদ বাজেয়াপ্ত করে নিলামে বিক্রি করে দেওয়া দরকার এবং অবশ্যই তাকে তড়িৎবেগে চাকরিচ্যুত করতে হবে। বদলি শাস্তি হতে পারে না। মনে রাখতে হবে, সরকারি চাকরিজীবীর সবচেয়ে বড় হাতিয়ার ও সম্পদ হচ্ছে তার সরকারি চাকুরিটি। দুর্নীতিপরায়ণরা জনগণের শত্রু, দেশের শত্রু। দুর্নীতির মাধ্যমে বিপুল অর্থবিত্তের মালিক হওয়ার অভিযোগ ওঠা জাতীয় রাজস্ব বোর্ডের কর ক্যাডারের কর্মকর্তা ও প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সালকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে বগুড়া কর অঞ্চলের পরিদর্শী রেঞ্জ ১-এ বদলি করা হয়েছে। এনবিআরে মাহমুদ ফয়সালের প্রথম সচিব পদে বগুড়া কর অঞ্চলের পরিদর্শী রেঞ্জ ১-এর অতিরিক্ত কর কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামানকে পদায়ন করা হয়েছে। রোববার এনবিআরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে কর প্রশাসনের প্রথম সচিব মোহাম্মদ শহীদুজ্জামানের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে বদলি করা হয়। এর নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা নিশ্চিতকরণে বিদেশে আধুনিক চিকিৎসার সুযোগ সুবিধা সম্মিলিত হাসপাতালে পাঠানোর দাবি জানিয়েছেন প্রজাতন্ত্রের অবসরপ্রাপ্ত ১৬৬ জন কর্মকর্তা। রোববার সাবেক এই আমলারা এক যৌথ বিবৃতিতে এই দাবি জানান। আমলারা বলেন, দীর্ঘদিন থেকে কারাবন্দী খালেদা জিয়ার শারীরিক অবস্থার ভয়াবহ অবনতিতে আমরা গভীর উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করছি এবং তার সুচিকিৎসার জন্য অবিলম্বে বিদেশে পাঠানোর জন্য সরকারের প্রতি আকুল আবেদন জানাচ্ছে। চিকিৎসকদের পরামর্শের কথা উল্লেখ করে ১৬৬ আমলা যৌথ বিবৃতিতে বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল টিম বারবার জানিয়ে আসছেন যে তার বয়স এবং অসুস্থতার যে জটিল অবস্থা, তাতে যে ধরনের চিকিৎসা প্রয়োজন তা দেশে সম্ভব নয়। তার এমন সংকটাপন্ন পরিস্থিতিতে আধুনিক যন্ত্রপাতি সম্বলিত যে সুযোগ সুবিধা প্রয়োজন তা দেশে নেই। মেডিকেল বোর্ড আরও বলেছেন যে তার বর্তমান শারীরিক অবস্থা খুবই নাজুক, ঝুঁকিপূর্ণ, জটিল ও সংকটাপন্ন। তিনি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। ফলে বেগম খালেদা জিয়াকে সুস্থ করে তুলতে হলে, তার জীবন বাঁচাতে হলে বিদেশের উন্নত মেডিকেল সেন্টারে নিয়ে যথাযথ চিকিৎসার কোনো বিকল্প নেই। চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে আজ। প্রথম দিনে ৮টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন অনুপস্থিত ছিলেন প্রায় ১০,০০০ শিক্ষার্থী, যা গত বছরের প্রথম দিনের পরীক্ষার তুলনায় প্রায় দ্বিগুণ। বন্যার কারণে এবছর সিলেট বোর্ড ছাড়া বাকি ৮টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। গত বছরও বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডে পরীক্ষা স্থগিত ছিল। গত বছরে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথম পত্রে ৫,৫২২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। রোববার বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চলমান বর্ষা মৌসুমের প্রথম দিকে বৃষ্টি দেখা না গেলেও আষাঢ়ের শেষের দিকে সারা দেশে বেড়েছে বৃষ্টি। সারা দেশেই ভারী বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। এ সময় কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কার কথা বলা হয়েছে আবহাওয়া বার্তায়। রোববার ভারী বর্ষণের সতর্কবাণীতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশের ওপর মৌসুমী বায়ু সক্রিয় থাকায় রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ৩০ জুন বিকেল ৪টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ১১ মাস ৫ দিন পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ।
আজ রোববার দুপুর 12টার দিকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। জামিনে মুক্ত হয়েই তিনি স্ত্রীর মরদেহ শেষবারের মতো দেখতে ছুটে যান গ্রামের বাড়িতে। এ সময় তিনি স্ত্রীর জানাজায় অংশ নেন। এর আগের দিন শনিবার দুপুরে চাঁদের স্ত্রী শাহানা বেগম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে মারা যান। নতুন নিয়োগপ্রাপ্তদের সর্বজনীন পেনশনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে সোমবার থেকে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি ঘোষণা করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি পালন করবেন শিক্ষকরা। রোববার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ আক্তারুল ইসলাম ও সদস্য সচিব অধ্যাপক ডক্টর মোহাম্মদ নিজামুল হক ভূঁইয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন 3 মাসেরও অধিক সময় ধরে বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছে। গত 13ই মার্চ অর্থ মন্ত্রণালয়ের এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পর থেকে বিবৃতি প্রদান, গণস্বাক্ষর সংগ্রহ, মানববন্ধন, প্রতীকী কর্মবিরতি, স্মারকলিপি প্রদান এবং অবস্থান কর্মসূচি পালিত হয়। এ সময় সরকারের তরফ থেকে কোনো পদক্ষেপ না নেয় গত 25, 26 ও 27 জুন বিশ্ববিদ্যালয়গুলোতে অর্ধদিবস কর্মবিরতি পালিত হয় এবং আজ 30 জুন পূর্ণ দিবস কর্মবিরতি পালিত হচ্ছে। সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ 109 বারের মতো পিছিয়েছে। তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী 4 আগস্ট দিন ধার্য করেছেন আদালত। রোববার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তদন্ত সংস্থা র্যাব প্রতিবেদন দাখিল না করায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক নতুন এ দিন ঠিক করেন। 2012 সালের 11 ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে হত্যা করা হয়। এরপর নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 30,000-এরও বেশি কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর নামে কোটি কোটি টাকা লুটে নেওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী 7 দিনের মধ্যে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষারকান্তি রায়কে আদালতে এ সংক্রান্ত তথ্য জানাতে বলা হয়েছে। আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারী আইনজীবী অ্যাডভোকেট তানভীর আহমেদ। দক্ষিণ লেবাননের বর্তমান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির অবস্থিত সৌদি দূতাবাস। ইসরায়েলকে উদ্দেশ্য করে ইরানের হুমকির পর লেবাননের ভূখণ্ডের নিরাপত্তা ঝুঁকির কথা মাথায় রেখে সৌদি নাগরিকদের সেখানে ভ্রমণ না করার অনুরোধ জানানো হয়েছে। এছাড়া লেবাননে অবস্থিত সৌদির যে সকল নাগরিক রয়েছে তাদের লেবানন ত্যাগের অনুরোধ জানিয়েছে সৌদি প্রশাসন। দেশটি তাদের নাগরিকদের যে কোনো বিষয়ে দূতাবাসের সহায়তা নেওয়ারও পরামর্শ দিয়েছে। এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ। এতে বলা হয়, ইরানের ওই হুঁশিয়ারি লেবাননের ইরান সমর্থিত হিজবুল্লাহ আন্দোলনের সাথে ইসরায়েলের একটি ভয়াবহ যুদ্ধের আশঙ্কার ইঙ্গিত দিচ্ছে। আমাদের আগামীকাল দুপুর 2টার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।